হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা আমাদের আছে সেই চ্যাপ্টারের কোষে দেখি 1.1-এর দ্বিতীয় পার্টের অঙ্কগুলো করবো। অর্থাৎ কালকে 3 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 4 দাগ থেকে শুরু করব। ঠিক আছে? তো 4 দাগের প্রথম যে অঙ্কটা আমাদের বলছে, দেখো প্রথম যে অঙ্কটা বলছে 4 দাগের প্রথম অঙ্কটা কি বলছে, বলছে a - 2x স্কোয়ার ঠিক আছে, প্লাস 3x প্লাস 5। বলছে এই যে সমীকরণটি ইজ ইকুয়াল টু 0, এই যে সমীকরণটির এর কোন মানের জন্য এর মানটা কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আমি কালকেই বলেছিলাম দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, তাই তো? যদি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় তাহলে কিন্তু তোমাদের আমরা কালকে বলেছিলাম যে একটা শর্তে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। সেটা কি, a ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, এই সমীকরণে এর মান যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এক্স স্কোয়ারের পার্ট থাকবে না, আর এক্স স্কোয়ারের পার্ট যদি না থাকে তাহলে এটা কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণ হবে না। তাই এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে অবশ্যই কি হতে হবে, a নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের বলেছে যদি আমি এই এক্স স্কোয়ারের সহগ যে আছে মানে a-2 এই পার্টটাকে যদি আমি 0 করতে পারি তাহলে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো? তাহলে আমি বলতে পারি a-2 ইজ ইকুয়াল টু যদি 0 করি তাহলে এর মান কত হবে, এর মান হবে 2। অর্থাৎ এর কোন মানের জন্য এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, কারণ এর থেকে 2 বাদ দিতে হবে। এর মান যদি 2 হয় তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে কিন্তু এক্স স্কয়ারের এই পার্টটা কিন্তু পুরো আউট হয়ে যাবে। যদি আউট হয়ে যায় তাহলে 3x প্লাস 5 পড়ে থাকবে, যেটা কিন্তু কখনো এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাই তো? কালকে আমি ডিটেলস বলেছিলাম দ্বিঘাত সমীকরণের বেসিক জিনিসটা আমরা প্রথম ভিডিওতেই বলে দিয়েছি, ঠিক আছে? ওই জন্য আমি আর এটা ডিটেলস বলছি না। তাহলে বোঝা গেল এটা কিন্তু এই পার্টটা না থাকলে, অর্থাৎ এখানে এই স্কয়ারের এই পার্টটা না থাকলে এটা কিন্তু কখনো দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি বোঝা গেল, ঠিক আছে? তাই দেখো নেক্সট কি বলছে আমাদের, নেক্সট বলছে কি যে নেক্সট কি বলছে 4 দাগের, এটা 4 দাগের 1 ছিল, 4 দাগের 2 এর অঙ্কটা কি বলছে দেখে নাও। 4 দাগের 2, 4 দাগের 2 এ কি বলছে, 4 দাগের 2 এ বলছে যে x বাই 4 মাইনাস x, কি বলছে x বাই 4 মাইনাস x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 বাই কত আছে 1 বাই 3x, 1 বাই 3x। এখানে বলছে x নট ইজ ইকুয়াল টু 0 এবং x নট ইজ ইকুয়াল টু 4, x এর মান 4 হবে না, x এর মান 0 হবে না। যদি x এর মান 4 হয় তাহলে এই সমীকরণটা তো 0 হয়ে যাবে তলায়, আর তলায় 0 হয়ে যাবে মানে কি, নিচে 0 হওয়া মানে তার মান ইনফিনিটি অসীম হয়ে যায়। তার x এর মান যদি 0 হয়ে যায় এই ক্ষেত্রে তাহলে কিন্তু এই তলাটা অসীম হয়ে যাবে। তাই জন্য বলছে x এর মান 0 নয়, x এর মান 4 নয় লিখে দিয়েছে। এবং বলছে যে এই যে ফর্ম x স্কয়ার প্লাস bx প্লাস c, এটা কি ফর্ম আমি আগেই বলেছি, এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। কিন্তু এটা যার সত্যটা কি, এটা কিন্তু তার সত্য হিসাবে থেকে যায়, ঠিক আছে? সত্য কিন্তু একটাই, a নট ইজ ইকুয়াল টু 0 হতে হয়। এখন বলছে এই যে সত্যটা দিয়ে দিয়েছে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলেছে, বলছে যে a নট ইজ ইকুয়াল টু 0। এখন বলছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে, এটাকে আমার এই ফর্মে নিয়ে লিখতে হবে, এটাকে এই ফর্মে লিখতে হবে। কিভাবে লিখতে পারি তো দেখো, তাহলে এটাকে আমরা কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো, তাহলে 3x এর সঙ্গে x গুণ করলে 3x স্কয়ার পাবো সমান সমান এটা কোনাকুনি গুণ করলে 4 মাইনাস x পাবো, তাই তো? তাহলে এবার কি করব, মাইনাস x এদিকে আসলে প্লাস x হয়ে যাবে, তাহলে 3x স্কয়ার যা ছিল থাকলো, মাইনাস x যদি সমান সমান এদিকে আসে তাহলে প্লাস x হয়ে যাবে, আর প্লাস 4, এই 4 এর আগে কিছু নেই মানে কি আছে, এখানে কিন্তু মনে মনে প্লাস আছে, তাই তো? সেই প্লাসটা যদি সমান সমান এদিকে আসে তাহলে হয়ে যাবে মাইনাস 4। বোঝা গেল? ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমি, 0 পাচ্ছি। তাহলে দেখো এই যে ফর্মটা পেলাম, এই ফর্মটা কিন্তু এই মানে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কিন্তু এই ফর্মে আমি লিখে দিলাম, এই রূপে আমি লিখে দিলাম। কি রূপে, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফর্মে কিন্তু এটা লেখা হলো। এখন আমাদের প্রশ্ন কি বলেছিল, প্রশ্ন বলেছে x এর সহগ কত হবে। দেখো x এর সঙ্গে কিছু নেই মানে কত আছে, এখানে একটা 1 আছে, কটা x আছে এখানে, একটা x আছে তো না, এখানে তো একটা x, তাহলে x এর সহগ কত, x এর সহগ কালকেই বলেছিলাম সহগ মানে যে সঙ্গে থাকে, তাহলে x এর সহগ কত হবে, x এর সহগ কিন্তু হবে 1। আশা করি বোঝা গেল। দেখা গেল আমাদের 4 এর 2। আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, 4 এর 3 কি বলছে দেখো, 4 এর 3 আমাদের বলছে যে 4 এর 3টা এখানে করি, 4 এর 3 কি বলছে যে 3x স্কয়ার প্লাস 7x, ভালো করে দেখো, বলছে 3x স্কয়ার প্লাস 7x, ঠিক আছে, প্লাস 23 প্লাস 23,
এই সংখ্যাটা দিয়েছে, ইজিক্যাল টু কি বলছে, ইজিক্যাল টু বলছে যে এক্স প্লাস ফোর, ঠিক আছে, এক্স প্লাস ফোর, আর একটা কথা বলেছে, আর একটা বলেছে এক্স প্লাস থ্রি, ঠিক আছে, এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু। বলছি এই যে সমীকরণটা আমার দিয়েছে, মাঝখানে সমান সমান চিহ্ন আছে মানে কি, এটা একটা সমীকরণ। তাই বলছে এই যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটাকে আবার আমাদের এই রূপে আনতে হবে, এই ফর্মে আনতে হবে, যেটা সত্য নট ইকুয়াল টু জিরো, এই রূপে কিন্তু আমাদের নিয়ে আসতে বলেছে। এবার বলছি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এই আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি দেখে নাও। তাহলে আমরা যেটা করবো, এই পাশে যা যেতে থাক, কত আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ, যা আছে তা থাকলো সমান সমান দাও, দিয়ে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে 3 গুণ করলে প্লাস কত হবে 3x, তাই তো। এই 4 এর সঙ্গে x গুণ করলে প্লাস, দুটো ব্র্যাকেট গুণ করছি, প্রথমে x এর সঙ্গে x গুণ, x এর সঙ্গে x গুণ, x এর সঙ্গে 3 গুণ, 4 এর সঙ্গে x গুণ, 4 এর সঙ্গে 3 গুণ, প্লাস 3 4 12 প্লাস 2, তাহলে কত হচ্ছে দেখো। তাহলে এখানে যা ছিল তাই থাক, এই পাশটা কত ছিল 3x স্কোয়ার প্লাস 7x প্লাস কত 23 সমান সমান x স্কোয়ার 4 আর 3 কত প্লাস 7x প্লাস 12 আর 2 14, এটা পেলাম আমরা। এখন দেখো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি করব দেখো, এখানে কি আছে 3x স্কোয়ার আছে থাকলো, এখান থেকে x স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস x স্কোয়ার বিয়োগ গেল, ঠিক আছে, প্লাস আছে এই পাশে মাইনাস হয়ে গেল, এখানে প্লাস 7x ছিল দিলাম, এখানে দেখো প্লাস 7x ছিল, এটা যদি এই পাশে আনি তাহলে মাইনাস 7x হয়ে যাবে, তাই তো। এখানে দেখো প্লাস 23 আছে, তাহলে প্লাস 23 দাও মাইনাস 14 ইকুয়াল টু 0, বোঝা গেল। যদি এটা লিখি আমরা দেখো প্লাস 7x আর মাইনাস 7x কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে, তাহলে 3টে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার বাদ চলে যাচ্ছে, 3টে এক্স স্কোয়ারের থেকে যদি একটা বাদ চলে যায় তাহলে এখানে পড়ে থাকবে 2x স্কোয়ার, ঠিক আছে, আর 23 থেকে 14 বাদ দিলে পড়ে থাকে 9, তাহলে প্লাস 9, কেন প্লাস হলো, কারণ বড়টার আগে প্লাস চিহ্ন ছিল, তাই তো। তাহলে 23 থেকে 14 বাদ দিলে 9 হয়, যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন, তাই প্লাস চিহ্ন হবে এখানে, ইকুয়াল টু 0। তাহলে আমার সমীকরণটা কত হলো 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এখন বলছে আমাকে যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা এই ফর্মে যদি লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখবো, তাহলে আমি একটা কালকে শিখেছিলাম, তাহলে আমরা লিখবো 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়াল টু দেখো 0, এটাকে এই ফর্মে আমি লিখে দিলাম, যেখানে b এর মান কিন্তু 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে লিখবে যে এই সমীকরণটাকে যদি আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে হয় তাহলে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারি, বা এটা এইভাবে লিখে দিলে উত্তর হবে, নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই বা ভয়ের কিছু নেই। 4 দেখে 5 কি বলছে দেখো, 4 দেখে 4 কি বলছে, 4 দেখে 4 বলছে যে x প্লাস 2 তার কিউব, কি বলছে x প্লাস 2 তার কিউব সমান সমান কি বলছে, বলছে x ইন্টু x স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার মাইনাস 1, বলছে এই সমীকরণটিকে এই ফর্মে আমার লিখতে হবে, ঠিক আছে, আকারে প্রকাশ করতে হবে, এবং প্রত্যেকের সহগ আমাকে বলতে হবে, প্রত্যেকের সহগ কত হবে না, এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগগুলো কত সেটা বলতে হবে। তার আগে আমি ফর্মে লিখে নিই, এই ফর্মে লিখতে গেলে একে আমার ভাঙতে হবে, তাহলে ভাঙলে কি হবে দেখো, এটাকে আমরা কি করতে পারি দেখো, আমরা একটা সূত্র জানি, এটা এরকম যে a প্লাস বি তার কিউবের সূত্র কি আছে জানো, সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। তাহলে এই সূত্রটা ভাঙতে হবে, তাহলে a মানে কত x আর b মানে কিন্তু 2, তাহলে কত হবে x কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু x ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 2 এর কিউব সমান সমান, এই পাশটা ভাঙলে x আর x স্কোয়ার গুণ করলে কত হবে x কিউব হয়ে যাবে, দুটো আর একে 3টে x, তাই তো, মাইনাস x হয়ে যাবে, x গুণ করে দিলাম, তাই তো। এখন দেখো এখানেও x কিউব আছে, এখানেও x কিউব আছে, সমান সমান দুই পাশে x কিউব আছে কেটে দিলাম, ঠিক আছে। আর এখানে কি করব আমরা দেখো 3 দুগুণে কত 6x স্কোয়ার, এখানে কত হচ্ছে 2 দুগুণে 4, 3 এর 4 12, ভালো করে বোঝো 2 এর স্কোয়ার আছে 4, 2 এর স্কোয়ার 4, 3 এর 4 কত 12, তাহলে প্লাস 12x, ঠিক আছে, প্লাস কত হবে 2 এর কিউব মানে কত 8 ইজ ইকুয়াল টু মাইনাস x, বোঝা গেল কি করলাম, x স্কয়ার প্লাস 12x প্লাস 8 ইজ ইকুয়াল টু মাইনাস x। এখন এই মাইনাস x যদি এই পাশে আসে তাহলে কত হবে প্লাস x হয়ে যাবে, তাহলে 6x স্কয়ার প্লাস 12x, ঠিক আছে, 12x প্লাস x মাইনাস x এই পাশে আসলে প্লাস x হয়ে যাবে প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে কত হবে 6x স্কয়ার
প্লাস 12 প্লাস 8 ইজিক্যাল টু কিন্তু 0। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল কি করলাম? এখন বলছে যদি আমি এক্স স্কয়ারের সহগ দিই, ভালো করে বুঝবে। দেখো এক্স স্কয়ারের সহগ মানে কত? 6। এক্স স্কয়ারের সহগ কত হবে? 6। ভালো করে বুঝবে, এক্স স্কয়ার এর সহগ কত হবে? এক্স স্কয়ারের সহগ কত হবে? 6, তাই তো। তারপরে বলছি এক্স এর সহগ, এক্স এর সহগ কত হবে? এক্স এর সঙ্গে কত আছে? 13 আছে। আরটা কথা বলতে x0, আমি আগেই বলেছিলাম এই ফর্মকে যদি আমি x0 ফর্মে লিখি এটা কেমন হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইনটু x0 ইজ ইকুয়াল টু কিন্তু 0। কেন করলাম এটা? দেখো এখানে শুধু c ছিল, এখানে c এর সঙ্গে x0 কেন করলাম? কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় তার মান হয়ে যায় 1। এখানে অ্যাকচুয়ালি থাকা না থাকা সমান জিনিস এটা, তবু আমাদের মনে রাখতে হবে এটাকেই কিন্তু x0 বলা হচ্ছে। তাহলে x0 সহ কত? c, অর্থাৎ x0 সহ কত হবে এখানে? তাহলে এই 8টা হবে x0 সহ, x টু দি পাওয়ার 0 এর সহগ সমান সমান 8। যদি কোনো অঙ্ক কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে কোথায় অসুবিধা হচ্ছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে কিন্তু, ঠিক আছে? না বুঝে কিন্তু কখনো ছাড়বে না। এক্স স্কয়ার এর সহগ তাহলে 6, এক্স এর সহগ 13 আর x0 এর সহগ হচ্ছে 8 হচ্ছে। আশা করি বোঝা গেল। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলছে যে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। অর্থাৎ 42 কে এমন দুটো অংশে ভাগ করতে হবে। তো ধরলাম একটি অংশ কি লিখবো? যে একটি অংশ কত লিখবো? একটি অংশ কিন্তু ধরলাম x, তাহলে অপর অংশ কত হবে? অপর অংশ কত হবে? তাহলে 42 থেকে ভাগ চলে যাবে, 42 কে দুটো ভাগে ভাগ করছি, তাহলে একটা যদি x হয় তাহলে আরটা কত হবে? 42 মাইনাস x হবে। তাই তো, ভালো করে বুঝতে হবে এটা, যে 42 কে দুটো ভাগে ভাগ করছি, ভাঙছি। তো 42 এ ভাঙলে একটা যদি আমি x পাই তাহলে একটা কত পাবো আমি? 42 থেকে x বাদ দিলে যা হবে তাই, তাই তো। 42 কে ভেঙে যদি একটা আমি 12 পাই তাহলে একটা 30 পাবো, 30 আর 12 যোগ করলে তো 42 হয়। এরকমই জিনিস কিন্তু। তাহলে 30টা তুমি কি করবে? এটা যদি 12 হয় তাহলে এটা 30 হবে। 30 কি করে পাবো? 42 থেকে 12 বাদ দিলে 30 পাবো, তাই তো। তাই বলছে যে একটি অংশ যদি x হয় অপর অংশটা আমি 42 মানে x করলাম। এখন বলছে যে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। একটি অংশ কি হবে? অপর অংশের বর্গের সমান। তাহলে তুমি এটাকে কিভাবে লিখতে পারো? দেখো একটি অংশ অপর অংশের বর্গের সমান হচ্ছে, তাহলে একটি অংশ আমি ধরলাম x, তাই তো। অপর অংশের বর্গের সমান, আমি এটাকে উল্টোভাবে লিখি যে একটি অংশ কি হবে? অপর অংশের বর্গের সমান। অর্থাৎ অপর অংশের বর্গ আমি গেলাম এক্স স্কোয়ার, তাহলে কত হবে সেটা? 42 মাইনাস এক্স এর সঙ্গে কিন্তু সমান হবে বলছে। একটি কি বললাম যে এই দুটোর মধ্যে যখন একটার স্কোয়ার করলে অপরজনের সঙ্গে মিলে যাবে, যখন একটার স্কোয়ার মানে তো বর্গ, তাই আমি আমি এটাকে স্কোয়ার করতে পারতাম, এটাকে স্কোয়ার করলে কিন্তু অনেক বড় ভ্যালু আসতো, কারণ এক্স এর আবার ভাঙতে হতো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, ঝামেলা তো বলে আমি কি করলাম? এটাকে স্কোয়ার করলাম, করে বললাম যে এর স্কোয়ারটা এর সঙ্গে সমান হয়ে যাবে, তাই তো লিখেছি একটার স্কোয়ার অপর অংশের সঙ্গে সমান করে দিয়েছি। বোঝা গেল? এখন তুমি কি করতে পারো এখান থেকে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স হবে, এই পাশে মাইনাস ছিল এই পাশে গেলে প্লাস হবে, মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তুমি এটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এটা কিন্তু লিখতে তুমি পারো, তাই তো। একটা অংশ অপর অংশের বর্গের সমান থেকে আমরা এটা করলাম, শর্ত অনুসারে সংজ্ঞা বা দিয়ে লেখো, তুমি এটা করতে পারো। এখান থেকে তুমি কি করতে পারো? এখান থেকে বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে এটাই তোমার উত্তর কিন্তু। দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তাই তোমার কিন্তু দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল, ঠিক আছে? তারপরে অঙ্কটা কি বলেছে? যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ভালো করে বুঝবে, দুটি ক্রমিক, তাই তো, পরপর হতে হবে, ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে কত হবে? অযুগ্ম সংখ্যা বলেছে, তাহলে ভালো করে বুঝবে, এটা 5-এর 1 ছিল, তাহলে 5-এর 2, তাহলে দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে বিজোড়, ক্রমিক মানে পরপর, পরপর হতে হবে কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমি যদি 2x নিই সেটা কিন্তু জোড় সংখ্যা, অবশ্যই কোনো কিছুর সঙ্গে 2 গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়ে যায়, তাই না? তাহলে 2x বলে এটা জোড় সংখ্যা, তাহলে আমি 11 আমি x এর যদি 11 ধরি, 11 গুণ 22 সেটা জোড় সংখ্যা হবে কিন্তু, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অযুগ্ম সংখ্যা বলেছে, তাই কি করবো? একটা প্লাস 1 নেব, ঠিক আছে? অর্থাৎ 2x এর সঙ্গে যদি আমি একটা প্লাস 1 যোগ করি তাহলে সেটা বিজোড় সংখ্যা হয়ে যাবে, তাই তো। আবার আমি আরেকটা সংখ্যা নিচ্ছি 2x মাইনাস 1, ভালো করে বুঝবে, এটাও কিন্তু একটা বিজোড় সংখ্যা হবে। মনে মনে তুমি ধরো
তুমি যে কোনো একটা ভ্যালু ধরো, তুমি ধরলে এক্স এর মান হচ্ছে 11, যদি তুমি 11 ধরো তাহলে দেখো 11 গুণ 22 এর 23 হচ্ছে একটা, আর একটা কত হবে 22 থেকে একবার যাবে 21 হবে, তাহলে 21 আর 23 পরপর দুটো অযুগ্ম বিজোড় সংখ্যা। বোঝা গেল? তুমি মনে মনে এখন বলছো আমি এক্স এর মান 10 ধরবো, 10 ধরো, তাও 10 ধরো 20, 20 এর আগে 21 হচ্ছে এটা, আর এটা তখন কত হচ্ছে, এটা তখন 19 হবে, তাই তো 20 থেকে একবার যাবে 19 হবে। দেখো এটা দেখো পরপর 19 আর 20 পরপর দুটো 19 আর 21 পরপর দুটো বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাই আমরা এইভাবে কিন্তু লিখতেই পারি, একটা হচ্ছে x প্লাস 1, 2x প্লাস 1, একটা 2x মাইনাস 1, তাই তো? এবার কি বলেছে দেখো, বলেছে যে এদের গুণফল, অর্থাৎ এদের যদি আমি গুণ করি তার মান 143 হবে বলছে, অর্থাৎ 2x সাথে গুণ করা মানে এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এর মান হবে 143। এটা তোমার অ্যাকর্ডিং টু কন্ডিশন, তো শর্ত অনুসারে কিন্তু এটাই, এটা তোমার শর্ত অনুসারে বলে দিয়েছে অঙ্কে, ঠিক আছে? এটা যদি শর্ত অনুসারে হয় তাহলে তুমি গুণ করো, দুটো ব্র্যাকেট আমরা কিভাবে ভাঙবো দেখো, আমরা অন্যভাবে ভাঙবো, সেটা হচ্ছে আমরা জানি কি, আমরা জানি যে a প্লাস b আর a মাইনাস b কার সূত্র, a প্লাস b মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মানে কত হবে, a স্কয়ার মানে 2x তার হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 143 হবে, তাই তো? দেখো 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 143, তাই তো? এই মাইনাস 1 ওদিকে গেলে প্লাস 1 হবে, তাহলে 4x স্কয়ার ইকুয়াল টু কত হবে 144 হবে, তো মাইনাস 1 ওদিকে আছে। একটা জিনিস দেখো, তোমাদের এত কিছু করার দরকার নেই, তোমরা একটা কাজ করো এখান থেকে, আচ্ছা এফজি করলে হবে, 4x স্কয়ার ইকুয়াল টু 144। এখন এখান থেকে আমরা যেটা কাজ করি, 4 দিয়ে ওইভাবে ভাগ করে দাও, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল কত হবে 144 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 একে 4, 3 এ 4 12, 13 14 24, 3 4 ছক 24, 36 হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে, আমরা এখান থেকে উপরে লিখছি, হ্যাঁ, তাহলে কত পাচ্ছি এক্স স্কয়ার ইকুয়াল টু 36 মানে এক্স স্কয়ার মাইনাস 36 ইকুয়াল টু 0। এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল? এটাও কিন্তু কি একটা দ্বিঘাত সমীকরণ, আশা করি বোঝা গেল। আমাদের বলেছিল না 41 দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? ওটাই কিন্তু এটার উত্তর হবে, ঠিক আছে? তাহলে 41 দ্বিঘাত সমীকরণটা কি, তাহলে x স্কয়ার মাইনাস 36 কিন্তু 41 দ্বিঘাত সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। দেখো তার পরের অঙ্কটা দেখে নাও, 5 এর দাগের, এর পরের অঙ্কটা 5 এর দাগের কত 3, তাই তো? 5 এর দাগের 3 কি বলছে দেখে নাও, 5 এর দাগের 3 বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। যে ক্রমিক সংখ্যা মানে পরপর যে কোনো দুটো সংখ্যা, 2 3 5 7, 5 6 7 8 সবই কিন্তু ক্রমিক সংখ্যা। তাহলে আমি একটা x ধরবো আর একটা তার থেকে এক বেশি, তাই তো? তাহলে ধরি একটা সংখ্যা x আর একটা হচ্ছে x প্লাস 1, বোঝা গেল? দুটো সংখ্যা ধরলাম, দেখো ধরি দুটি ক্রমিক সংখ্যা, একটা x এবং একটা x প্লাস 1। এখন শর্ত অনুসারে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ এদেরকে বর্গ করতে হবে, এই দুটোকেই বর্গ করতে হবে। এই যে এটাকেও বর্গ করলাম, এটাকেও বর্গ করলাম, তারপর সমষ্টি বলে যে যোগ করলাম, যোগ করে তার মান কত হবে বলছে, তার মান কত বলছে 313 হবে, বোঝা গেল? এবার ভাঙো এটাকে, ভাঙলে কত হবে, এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 313। কি করে পেলাম বলে দিচ্ছি মাঝখানেরটা, ঠিক আছে? এই x প্লাস 1 কে ভাঙলে আমরা ওটা পেলাম কেন দেখে নাও, x প্লাস 1 তার স্কয়ার মানে কি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র ভাঙলে কত হবে, a স্কয়ার প্লাস 2 a মানে x আর b মানে 1 প্লাস 1 এর স্কয়ার, তাই তো? তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 হবে, বোঝা গেল? কেন আমরা মাঝখানে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এইটুকু কেন লিখলাম, বোঝা গেল? হ্যাঁ, এটাকে ভেঙে লিখেছি। এখন দেখো এখানে কি আছে আমার, x আর x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 আর মাইনাস প্লাস 313 এদিকে আসলে মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 312 ইকুয়াল টু কিন্তু 0 হবে, ঠিক আছে? তুমি এটাকে এইভাবেও রাখতে পারো, কিন্তু তুমি এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারো, সেটা হলো এখানে 2 কমন দিতে পারো। এই উপরের লাইন থেকে এই লাইন থেকে তুমি কিন্তু 2 কমন নিতে পারো। 2 কমন নিলে কি আসবে দেখে নাও, যদি আমি 2 কমন নিই তাহলে কত হবে, এখানে 2 কমন চলে গেলে শুধু x স্কয়ার পড়ে থাকবে, এখানে 2 চলে গেলে শুধু x পড়ে থাকবে, আর এখানে 2 চলে গেলে এর থেকে 2 ভাগ হয়ে যাবে। 312 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 312 হাতে কত 150 আর 6 মানে 156, তাই তো? কত হবে মাইনাস 156 ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারলে কি করলাম, প্রত্যেক থেকে 2 কমন নেওয়া মানে এর থেকে 2 বেরিয়ে গেল,
এ থেকে মানে 2 দিয়ে ভাগ করা, অ্যাকচুয়ালি 2 কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি প্রত্যেককে 2 দিয়ে ভাগ করতে হবে। একে 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, একে 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে যাবে, একে 2 দিয়ে ভাগ করা মানে এর মান অর্ধেক হয়ে যাবে। 156 করে দিয়েছি। বোঝা গেল কি করলাম? আশা করি ক্লিয়ার হয়েছে, তাই তো? তাহলে কত হবে? 156 ইকুয়াল টু 0। আর এটাই তোমার কিন্তু 140 দ্বিঘাত সমীকরণ। যদি উত্তর জানতে চাই এটা কি, এটা কিন্তু 140 দ্বিঘাত সমীকরণ। এই পর্যন্ত লিখলে তোমার অঙ্কটা কমপ্লিট হবে। এই গেল আমাদের 5 দাগের অঙ্কগুলো। এবার আমাদের 6 দাগের অঙ্ক আছে। 6 দাগে বেশ 5-6টার মতো অঙ্ক আছে। অঙ্কগুলো একটু লেখা অঙ্ক এবং বড় অঙ্ক, দেখে নাও অঙ্কগুলো কিভাবে করবে। 6 দাগের অঙ্কগুলো। 6 এর 1 কি বলছে? 6 এর 1 বলছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রথম কোশ্চেন কি বলছে? একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আমাদের বলো দুটো জিনিস বলে দিয়েছে, আমাদের বের করতে হবে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাই আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার আর দৈর্ঘ্য আর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমি যদি ধরে নিই যে আমরা যদি ধরে নেব যে প্রস্থ, আমি মাঝখানে দাগ দিয়ে দিই একটা, তাহলে অনেকগুলো অঙ্ক করা যেতে পারে। ধরি হচ্ছে প্রস্থ কত, তাহলে প্রস্থ আমি ধরে নিলাম x, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে x মিটার যদি আমার প্রস্থ হয় x মিটার, তাহলে আমরা বলতে পারি দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য তাহলে কত হবে? বলেছে প্রস্থ থেকে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে কত হবে? x প্লাস 3। কেউ যদি এখন দৈর্ঘ্য ধরে নিতে চায় ধরতে পারে। দৈর্ঘ্য যদি আমি x ধরি তাহলে প্রস্থ কিন্তু x মাইনাস 3 হবে, কিন্তু প্লাস 3 যায় কত হবে? মাইনাস 3। কারণ এখানে সবসময় দৈর্ঘ্যের মান বেশি, প্রস্থের মান কিন্তু কম, ঠিক আছে? আর সেটাই হয়, তাই তো? তাহলে এখন আমাদের বলছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √ওভারের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে দেখো, তাহলে কর্ণের দৈর্ঘ্য যদি আমি লিখি কর্ণ, তাহলে কত হবে? √ওভারের মধ্যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। সূত্রটা লিখে দিলাম, খাতায় তুলে নাও তোমরা, ঠিক আছে? তাহলে এখানে যদি মান বসাই আমরা, তাহলে কত হবে? দেখো দৈর্ঘ্য মানে কত? x প্লাস 3 তার স্কয়ার প্লাস x স্কয়ার, তাই তো? আর কর্ণের মান তো বলে দিয়েছে, আমার কর্ণের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 15 বলে দিয়েছে। তাহলে এই পাশে আমি লিখতে পারি 15। এখন দেখো এই পাশে √ওভার আছে, এই √ওভার তুলতে গেলে উভয় পাশে বর্গ করতে হবে। উভয় পাশে কি করতে হবে? বর্গটা লিখতে হবে, উভয় পাশে বর্গ করে পাই, ঠিক আছে? উভয় পাশে বর্গ করলে কি হবে? তাহলে 15 15 কত হচ্ছে? 225 হবে। 15 15 225 হবে, ঠিক আছে? 15 15 কত হবে? 225। আর এখানে কত? আমি যদি এটাকে স্কয়ার করে দিই, মানে এই √ওভার আছে তার যদি আমরা স্কয়ার করতে √ওভারটা আউট হয়ে যায়, তাহলে কত করে থাকবে? x প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার। বোঝা গেল? এবার দেখো এটা a, এটাকে b ধরো, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো ভাঙো, কি হবে? a স্কয়ার প্লাস 2a মানে x, b মানে 3 প্লাস 3 এর স্কয়ার প্লাস x এর স্কয়ার, এর মান কত? 225, তাই তো? তাহলে এখান থেকে কত হবে? দেখো আমি যদি এই পাশটাকে আগে লিখি, এটাকে পরে লিখবো, তাহলে আমি x স্কয়ার পাচ্ছি, এখান থেকে কত? 3 গুণ 6x, তাই তো? আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে একটা s স্কয়ার আছে, এখানে একটা s স্কয়ার আছে, তাহলে মোট দুটো s স্কয়ার আগে 2 দিয়ে দিলাম, ঠিক আছে? 3 গুণ কত হচ্ছে? প্লাস 6x, তাই তো? আর এখানে 3 থেকে কত? প্লাস 9, তাই তো? এটাকে ওই পাশে পাঠাচ্ছি, তাহলে মাইনাস 225 ইকুয়াল টু কিন্তু 0 হবে, তাই তো? তাহলে এবার আমরা কি করতে পারি? তাহলে 2s স্কয়ার যা ছিল থাক প্লাস 6x যা ছিল থাক। এখানে দেখো 225 থেকে 9 বাদ যাবে, কেন? কারণ প্লাস 9 আর মাইনাস 225 আছে, তাহলে এই দুটো বিপরীত চিহ্ন, মানে এদের পার্থক্য হবে। 225 থেকে 9 বাদ দিলে কত হয়? 225 থেকে যদি তুমি 9 বাদ দাও, তোমার মান হবে 216, তাই তো? 16 আর 9 25, হ্যাঁ 216 হবে, তাই তো? তোমার মান কত হবে? 216। তাহলে তুমি 216 লেখো এখানে, 216। দেখো বড়টাকে মাইনাস চিহ্ন, তাই এখানে হবে মাইনাস ইকুয়াল টু 0। বড়টাকে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, তাই এখানে হবে মাইনাস। এখন 2 যদি ভাগ হয়ে যায়, আমি আগেই বললাম 2 কমন নেওয়া মানে কি? প্রত্যেককে 2 দিয়ে ভাগ করা। তো 2 কে 2 দিয়ে ভাগ করলে শুধু x স্কয়ার পড়ে থাকবে, একে 2 দিয়ে ভাগ করলে 6 এর অর্ধেক 3 হয়ে যাবে, আর একে 2 দিয়ে ভাগ করলে কত? 216 এর অর্ধেক কত? 108, তাই তো? তাহলে মাইনাস 108 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এটাই আমাদের কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, নেক্সট অঙ্ক বলছে যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। কি বলছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এই অঙ্কটার পাশে তারা মেরে রাখো,
কারণ এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই বলছে খুব ভালো একটা প্রশ্ন, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, কতটা কিনেছে আমি জানি না, তো ওটাই ধরে নাও। ধরি ধরি ব্যক্তিটি 80 টাকায় এক্স কেজি চিনি কেনেন, ঠিক আছে? এক্স কেজি চিনি ক্রয় করেছিলেন বা কেনেন, ঠিক আছে? ক্রয় করেছিলেন লেখো ওখানে তোমরা, ক্রয় করেছিলেন। তাহলে দেখো 80 টাকায় যদি এক্স কেজি চিনি কিনি আমি, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? আমি তোমাকে অন্যভাবে বলছি। আমি বললাম 80 টাকায় যদি আমি 10 কেজি চিনি কিনি, তাহলে ভালো করে বুঝবে, 80 টাকায় 10 কেজি চিনি কিনেছি, তাহলে 1 কেজি চিনির দাম কত? তাহলে আমি ওটাকে যদি উল্টে বলি, এই 10 কেজি চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 80/10, তাই তো? 0 0 কাটা গেলে 8 টাকা। কি করলাম তাহলে আমরা? এই 80 টাকাটাকে আমরা কিন্তু কত কেজি সেখানে ভাগ ভাগ করলাম। তাহলে আমরা বলতে পারি অতএব প্রতি কেজি চিনির দাম কত হবে? 80/x, এত টাকা। বোঝা গেল? প্রতি কেজি চিনির দাম তাহলে কত হবে? 80/x কেন পেলাম? এই যে বললাম যে এখন 10-এর জায়গায় তো আমি x ধরেছি, তাই না? 10-এর জায়গায় x ধরলে এখানে তো 10-এর জায়গায় কত হবে? x-ই হবে না? তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? x কেজি চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম 80/x টাকা, তাই তো নাকি? তাই তো হওয়া উচিত আমাদের এই হিসাব মতো। তো তাই হচ্ছে, এত টাকা হবে। তো আমি এখানে ওই জন্য 80/x লিখেছি, 80/x টাকা হচ্ছে। এখন বলছি তিনি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তিনি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি, তাই তো প্রশ্নে বলেছে তিনি ওই টাকায় নাকি, এই টাকায় তিনি নাকি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার প্রতি কেজি চিনির দাম কত 1 টাকা কম হতো। এখন বলছি তিনি যদি আরো 4 টাকা বেশি যদি পেতেন, মানে তিনি ওই টাকা যদি আরো 4 কিগ্রা বেশি চিনি ক্রয় করতে পারতেন, তাহলে কেজি প্রতি চিনির দাম কত হতো, তাই তো? তার মানে তিনি 80 টাকায় এক্স কেজি নয়, তিনি 80 টাকায় কিন্তু আর এক্স কেজি নয়, এক্স প্লাস 4 কেজি চিনি কিনবেন বলছেন। কিন্তু ওই টাকায় যদি আরো 4 কেজি বেশি চিনি পেতেন, তাহলে এখন 80 টাকায় যদি এই এতটা কেজি চিনি কিনতে পারেন, তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম কিন্তু তখন কত হবে? 80/x মাইনাস এক্স প্লাস 4 হবে, 80/x+4 টাকা। বোঝা গেল? তাই বলছে যে প্রতি কেজি চিনির দাম যদি তিনি যদি এই টাকায়, মানে এই যে টাকাটা 80 টাকায়, কিন্তু 80 টাকায় যদি এক্স কেজি চিনি ক্রয় করেছিলেন, তাহলে প্রতি কেজি চিনির দাম কত? 80/x টাকা। এখন বলছে তিনি 80 টাকায় নাকি এক্স কেজি নয়, আরো 4 কেজি, এক্স কেজি নয়, তিনি আরো 4 কেজি যদি বেশি চিনি ক্রয় করেন, তাহলে বলছে তার প্রতি কেজি চিনির দাম কত হবে? তার প্রতি কেজি চিনির দাম কত হবে? 80/x+4 টাকা। এটা এখন প্রতি কেজি চিনির দাম। আগে প্রতি কেজি চিনির দাম এটা ছিল, এখন এটা আছে। এখন বলছে তার 1 টাকা কম হতো। তাহলে শর্ত অনুসারে এখান থেকে করতে হবে। শর্ত অনুসারে কি লিখবে তাহলে? কি লিখতে হবে দেখো, যার নিচে বড় হয়, মনে রাখবে, যার নিচে বড় হয় তার উপরের মানটা কিন্তু, দেখো আমি তোমার বলি, আমি যদি ভাগ করি, মনে করো 3কে যদি 2 দিয়ে ভাগ করি আর 2কে যদি 3 দিয়ে ভাগ করি, কোনটার মান বড় বলো তো? এখান থেকে ভালো করে বুঝবে, এইটার মান কিন্তু অটোমেটিক্যালি বড়। যার নিচে ছোট উপরে বড়, তার মান সবসময় বড় হয়। আর যার নিচে বড় উপরে ছোট, তার মান সবসময় ছোট হয়। এই দুটোরই দেখো উপরে 80 আছে, এর নিচে x আছে, এর নিচে x+4 আছে, তাহলে এর নিচের মানটা বড় না? তাই তো? এর নিচের মানটা কিন্তু বড়, হ্যাঁ কি না? যদি এর নিচের মানটা বড় হয়, তার মানে টোটাল মানটা কিন্তু অ্যাকচুয়ালি কম, তাই তো? টোটাল মানটা কিন্তু অ্যাকচুয়ালি এর কম, তার মানে এই বোঝালাম কেন নিচের মান যে বড় হয়, টোটাল মানটাই কম হয়ে যায়। তাই বলছি তাহলে তার মান, এটার মান তাহলে কম, তাহলে এটার মান বেশি। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন তুমি কি করবে? তুমি বলবে যে 80/x মাইনাস 80/x+4 ইজিক্যাল টু, বলেছে 1 টাকা কম হতো, ইজিক্যাল টু 1। বোঝা গেল কি করলাম তাহলে? এবার লসাগু করে দাও, লসাগু করলে দেখো অঙ্ক হয়ে যাবে। কত হবে? x ইন্টু x+1 লসাগু গেলে তাহলে কত হবে? x কে x দিয়ে, এটাকে x দিয়ে ভাগ করো, তাহলে পড়ে থাকবে x+1, তাকে 80 দিয়ে গুণ করলে কত? 80x+80 হবে, মাইনাস এটাকে যদি আমি x+4 দিয়ে ভাগ, x+4 হবে এটা, x+4 দিয়ে যদি আমি ভাগ করি, আচ্ছা এখান থেকে এটা ভুল হবে, এক দিলাম কেন আমি, 4×8 = 32, 320 হবে এটা, ঠিক আছে? এখন দেখো আমি এটাকে যদি আমি x+4 দিয়ে ভাগ করি, তাহলে x পড়ে থাকবে, তাহলে -80x = 1, এখন +80x আর -80x কেটে যাবে, কোনাকুনি গুণ করলে কত হবে? x গুণ করলে x²
প্লাস কত 4 এর সঙ্গে x গুণ করলে 4x ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু কিন্তু 320 তাই তো 320 এই পাশে আসলে x স্কয়ার মাইনাস প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। দেখো এটাই আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। বোঝা গেল? এটাই কিন্তু আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি বোঝা গেল অঙ্কটা নাকি? আরেকবার বলছি দেখো 80 টাকা যদি আমি x কেজি চিনি পাই তাহলে আমার 1 কেজি চিনির দাম কত? x কেজি চিনির দাম যদি 80 টাকা হয় তাহলে 1 কেজি চিনির দাম 80/x টাকা। বোঝা গেল? সাধারণ ঐকিক নিয়ম এটা। আবার বলছে যে আমি 80 টাকায় আগে x কেজি চিনি পেতাম, এখন আমি 80 টাকায় x প্লাস 4 অর্থাৎ 4 কেজি বেশি চিনি পাই, তাহলে x প্লাস 4 কেজি পাবো। তাহলে x প্লাস 4 কেজি চিনির দাম 80 টাকা হলে 1 কেজি চিনির দাম কত? তাহলে 80/x প্লাস 4 হবে। এখন বলছে যে আমি যদি এই টাকায় যদি আমি চিনি কিনি তাহলে বলছে আমার 1 টাকা নাকি কম হবে। তাহলে তাই যদি হয় তাহলে আগে টাকা বেশি ছিল এখন টাকা কম, তাই এটার থেকে আমি এটা বাদ দেবো, দিলে আমি 1 টাকা পাবো, তাই 1 দিয়েছি। এবার এখান থেকে নর্মাল ক্যালকুলেশন। তো নেক্সট অঙ্ক কি বলছে কোশ্চেন নাম্বার 3 এ কি বলছে দেখো 6 এর কোশ্চেন নাম্বার 3 কি বলছে? বলছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ঠিক আছে? কি বলছে? দুটি স্টেশন আছে তার মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। মানে মনে করো এখানে একটা স্টেশন আর এখানে একটা স্টেশন, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে কত? 300 কিমি। ঠিক আছে? এটা ফার্স্ট স্টেশন, এটা সেকেন্ড স্টেশন। এখন বলছে ট্রেন যখন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল, একটা ট্রেন গিয়েছে সমবেগ নিয়ে সে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গেল। এখন বলছে তার ঘন্টায় যদি বেগ, কত বেগ নিয়ে গিয়েছে প্রথমে জানি না, ধরলাম ভি বেগ নিয়ে গেল। এখন বলি দ্বিতীয়বার বলছে তার ঘন্টায় যদি বেগ 5 কিমি বেশি হয়, অর্থাৎ ভি প্লাস যদি 5 হয়, তাহলে বলছে বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে 2 ঘন্টা কম সময় লাগতো। অর্থাৎ ট্রেনের বেগ যদি আমি বাড়াতাম তাহলে আগের বার কতটা সময় লেগেছে জানি না, ধরলাম টি সময় লেগেছে, তাহলে এবার বলছে আরো 2 ঘন্টা কম সময় লাগবে, অর্থাৎ t-2 এই সময়টা লাগবে, 2 ঘন্টা কম সময় লাগবে। ঠিক আছে? এখন বেগ বাড়িয়ে দিত, বেগ বাড়ালে তো সময় কম লাগবে না, যত স্পিডে যাবো তত কিন্তু আমার সময় কম লাগবে। ঠিক আছে? তাই বলছে যে আমি যদি বেগ বাড়াই, আমি যদি বেগ 5 কিলোমিটার ঘন্টায় যদি বাড়াই আমি, তাহলে কিন্তু আমার 2 ঘন্টা কম সময় লাগবে। এই হচ্ছে তোমার অঙ্ক। আমি কি বললাম এখানে আমার কোনটা বলে দেয়নি, যে আমি প্রথম থেকে দ্বিতীয় স্টেশনে কত বেগে সমবেগে গিয়েছি এটা আমি জানছি, সমবেগে গিয়েছি, কিন্তু কত বেগে গিয়েছি সেটা কিন্তু একবার বলে দেয়নি। তাহলে আমরা ধরে নেবো যে ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। বোঝা গেল? আমি x ধরলাম, x কিলোমিটার পার ঘন্টা। তাহলে 300 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে 300 কিমি যেতে সময় লাগবে কতটা? ধরলাম টি সময় লাগবে। টি ইকুয়াল টু কত হবে দেখো, ভালো করে দেখো, 1 ঘন্টায় যায় কতটা? 1 ঘন্টায় যায় x কিলোমিটার। কতটা ঘুরিয়ে বলো? x কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে 300 কিমি মানে 1 কিলোমিটার যাবে কতক্ষণে? তাহলে 1/x ঘন্টা, তাই তো? আর 300 কিমি যাবে কতক্ষণে? তাহলে কত হবে? 300/x ঘন্টা, 300 তো উপরে গুণ হয়ে যাবে, 300/x ঘন্টা। তাহলে কত সময় লাগবে? 300/x ঘন্টা। ঠিক আছে? ট্রেনটির 300 কিমি যেতে কত সময় লাগবে? 300/x ঘন্টা। ঠিক আছে? এখন বলছে ট্রেনটির গতিবেগ আমার কত? এখন ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বাড়ে, তাহলে এখন ট্রেনের গতিবেগ কত? এখন ট্রেনের গতিবেগ কিন্তু x প্লাস 5, তাই তো? এখন ট্রেনের গতিবেগ কত? x প্লাস 5 এত কিমি পার ঘন্টা। তাহলে এখন 300 কিমি যেতে কত সময় লাগবে? এখন 300 কিমি যেতে তাহলে একই রকম ভাবে করব আমরা, x কিমি যেতে যদি আমার 1 ঘন্টা লাগে, 1 কিমি যেতে 1/x, আর মানে অ্যাকচুয়ালি x হবে না, তবে x প্লাস 5 হয়ে যাবে। x প্লাস 5 কিমি যায়, এখন 1 ঘন্টায় কতটা যায়? x প্লাস 5 কিমি। তাহলে x প্লাস 5 কিমি যেতে কত সময় লাগে? 1 ঘন্টা লাগে। কি লিখবে তুমি এখানে? x প্লাস 5 কিমি যেতে লাগে 1 ঘন্টা। তাহলে এখানে কত হবে? তাহলে 1 কিলোমিটার যায় x 1/x প্লাস 5, তাই তো? 300 কিমি যাবে 300/x প্লাস 5। তাহলে এখানে 300 কিমি যাবে কত সময়ে? টি ড্যাশ মানে হচ্ছে কত? 300 কত? x প্লাস 5। এখন বলছে আমি দ্বিতীয়বার যে সময়ে গিয়েছি, ভালো করে বুঝবে, আমি দ্বিতীয়বার যে সময়ে গিয়েছি বলছে আমার এখানে একটা প্রশ্ন বলেছে খুব সিম্পল,
যে আমার কোন ক্ষেত্রে সময় কম লাগছে, যে আমি যদি এই বেগের থেকে যদি আমি এই এক্স কিলোমিটার থেকে যদি আমি এক্স প্লাস 5 কিমি/ঘন্টা বেগে যাই, তাহলে আমার 2 ঘন্টা কম সময় লাগবে। তুমি একটা জিনিস ভাববে, সবসময় বড় থেকে ছোট বাদ যায়, তাহলে বড়কে এই রাশি এই ভগ্নাংশ বড় না এই ভগ্নাংশ বড়? আমি একটু আগেই বললাম, যার নিচে বড় হয় সে অ্যাকচুয়ালি ছোট হয়। তাহলে নিচে বড় কার? এর এক্স আছে, এর আছে এক্স প্লাস 5, তাহলে নিচে বড় কার? নিচে বড় এর, নিচে বড় এর, তাই তো? এর নিচে ছোট, তাহলে এর মানটা কিন্তু বড় হবে। তাই আমি কি করব, অ্যাকর্ডিং টু কন্ডিশন কি করব, 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু কিন্তু কত হবে? 2 হবে। এটাই কিন্তু আমার শর্ত অনুসারে, ঠিক আছে? এবার আগের বারের মতো সেম টু সেম কি করব আমরা, এখান থেকে x লসাগু যাবে, তাহলে x প্লাস 5 হবে। তাহলে এখান থেকে এটাকে যদি আমি x দিয়ে ভাগ করি, তাহলে x প্লাস 5 পড়ে থাকবে। তাহলে 300x গুণ করে দিচ্ছি একবার, 300 সঙ্গে x গুণ করলে 300x প্লাস 1500 মাইনাস কত হবে? দেখো এটাকে যদি আমি x প্লাস 5 দিয়ে ভাগ করি, তাহলে শুধু x পড়ে থাকবে, মানে 300x ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে? প্লাস 300x মাইনাস 300x কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখানে গুণ করে দাও, তাহলে কত হবে? উপরে হচ্ছে 1500, তলায় কত হচ্ছে? x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2, ঠিক আছে? আর কাটাকাটি করো এখান থেকে, ঠিক আছে? কাটাকাটি তো একটা কাজ করতে পারো, তাহলে যদি আমার 1 আছে, উপর উপরে কাটাকাটি করা যায়। 2 আর 1500 কাটাকাটি করলে 750 হবে, কারণ 750 এর দ্বিগুণ করলে 1500 হয়, তাই তো? এবার দেখো এখানে কিছু আমাদের 1 আছে, কোনাগুনি গুণ করো, তাহলে x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু গুণাগুণি গুণ করলে 750, এই 750 এদিক চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? এখানে আমরা মাইনাস 750 দিয়ে সমান সমান 0 করে দেবো, এবং এটাই কিন্তু আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এই আমার কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি বোঝা যাচ্ছে। তারপর নেক্সট অঙ্ক কি বলছে, দেখো নেক্সট অঙ্ক কি বলছে। নেক্সট অঙ্ক বলছে 4-এর দাগ, 4-এর দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 4 কি বলছে 4-এর দাগের অঙ্কটা? বলছে একজন ঘড়ি বিক্রেতা, কি বলছে দেখো, বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে মানে কিনে সে 36 টাকায় সেটা বিক্রি করলেন। ভালো করে বুঝবে, তিনি কি করেছেন, একটা ঘড়ি ক্রয় করেছেন, কত টাকায় ক্রয় করেছেন জানি না, তিনি বিক্রি করেছেন কত টাকায়? 336 টাকায় বিক্রি করেছেন। 336 টাকায় তিনি কি করেছেন? বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন, শতকরা তত টাকা দিয়ে লাভ, শতকরা তত টাকা তার লাভ হলো। তিনি যত টাকা তিনি ঘড়িটা ক্রয় করেছিলেন, মনে করো তিনি এক্স টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন, তার লাভ হয়েছে হচ্ছে x%। বোঝা গেল? তাই বলে দিয়েছে এখানে, তিনি যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন তার শতকরা তত টাকাই লাভ হয়েছে, শতকরায় মানে তত পার্সেন্ট তার লাভ হয়েছে। এক কথায় তিনি যত টাকায় ঘড়িটা ক্রয় করেছিলেন তত পার্সেন্ট তার লাভ হয়েছে। বোঝা গেল? তিনি 36 টাকায় তিনি কি করেছেন? ঘড়িটা কিন্তু বিক্রি করেছেন, তাই তো? তাহলে আমি যদি এখন দেখি, তাহলে ধরি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেছিলেন, তাহলে ঘড়িটি ক্রয় করেন আমি সংক্ষেপে লিখছি এক্স টাকায়। কিন্তু তোমরা কি লিখবে? এবার ধরি তিনি ঘড়িটি এক্স টাকায় ক্রয় করেছিলেন, তার লাভ হয়, লাভ কতটা হচ্ছে? আমি আগে বললাম লাভ কতটা হবে? x%, তাই তো? লাভ x% কার উপরে হচ্ছে? লাভটা কার উপর করি আমরা? আমাদের যে ক্রয় মূল্য তার উপর লাভ করবো। মনে করো আমি কোনো একটা জিনিস আমি 120 টাকা দিয়ে কিনেছি, তাই তো? আমি লাভ করতে চাইলে কি করবো? আমি 120 টাকার উপরেই লাভ করবো নাকি? তো মনে করো 120 টাকার উপর লাভ করতে গেলে 120 প্লাস 120 ইন্টু মনে করেন 20% লাভ করেছি, তাহলে 20 কত হবে? 100 হবে, তাই তো? এটাই তো নিয়ম, তাই তো? যে আমার 120 টাকা দাম ছিল এবং 120 টাকার উপরে আমি 20% লাভ করেছি। লাভটা কার উপরে করি? আমি যে টাকাটায় কিনি তার উপরে লাভ করি, তাই তো? তাহলে আমি কত টাকায় কিনেছি? x টাকায় কিনেছি। তাহলে আমি এখন যদি বলি ঘড়ির বিক্রয় মূল্য কত হবে, মনে করো আমি 336টা জানি না, আমি মনে করো এটা জানি না আমি, তাহলে বিক্রয় মূল্য বের করলে কিভাবে করবো? তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি লিখবো আমরা? দেখো আমার ক্রয় মূল্য x টাকা, তার উপরে লাভ, তাহলে x প্লাস x ইন্টু, তাই তো, x ইন্টু x বাই 100। বোঝা গেল? এত টাকায় তিনি কিন্তু বিক্রয় মূল্য এত টাকা হওয়া উচিত। এখন বিক্রয় মূল্য এত টাকা হওয়া উচিত, কিন্তু এর মান আমার বলে দিচ্ছে কত? 336 টাকা। তাহলে এটাই আমার শর্ত অনুসারে, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা বলতে পারি x প্লাস x স্কয়ার বাই 100 কি করে পেলাম? x আর x গুণ করে x স্কয়ার হয়, ইজ ইকুয়াল টু কত বলেছে? 336 টাকা। বোঝা গেল? ইজ ইকুয়াল টু কত বলেছে? 336 টাকা। অঙ্কটা সমাধান করলে কি হবে দেখো, তাহলে লসাগু কত হবে? এই তাহলে যদি মানে 1 আছে,
1 আর 100 লসাগু 100, তাহলে উপরে হবে 100x, 100কে 1 দিয়ে ভাগ করলে 100 হয়, সে 100 সঙ্গে x গুণ করলে 100x প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, 336, 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে x স্কোয়ার প্লাস 100x ইজ ইকুয়াল টু 336, 336 এবারে দুটো শূন্য বসে যাবে, তাই তো? এটা কিন্তু আমাদের হবে। এখন কি করব, এই যে মানটা এটা দেখো এই পাশে সমান সমান ওই পাশে আছে, ওটাকে এই পাশে আনতে হবে। x স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 সমান সমান 0। এটাই কিন্তু আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গঠন, ঠিক আছে? সাধারণ গঠন করলাম আমরা, এই বলেছে ওই ফর্মে নিয়ে আসতে বলেছিল, তো ওই ফর্মে চলে এসছে, ঠিক আছে? দেখো 5 থেকে অঙ্কটা কি বলছে, 5 থেকে অঙ্কটা কি বলছে, 6 এর 5 কি বলছে, যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতনমাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। কি বলেছে, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি যদি হয় রতনমাঝি স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যে বইছে সেদিকেই, স্রোতের অনুকূল মানে কি, স্রোত যেদিকে বইছে আমি সেদিকেই যেতে চাইছি, মানে স্রোতই আমাকে নিয়ে যাবে, এটি স্রোতের অনুকূল। আর প্রতিকূল মানে কি, স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আমি আসতে চাইছি, ঢেউয়ের বিপরীত দিকে, এটাকে বলা হয় প্রতিকূল। তাই বলছে নৌকার বেগ ঘন্টায় 2 কিমি, নৌকার স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতনমাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? তাই দেখো লেখো যে ধরি স্থির জলে নৌকার বেগ, বলে দেওয়া নেই কিন্তু, মানে যদি জল স্থির থাকতো, জলে তো স্রোত আছে, জল স্থির থাকলে শুধু নৌকার বেগটা কত হতো সেটাকে ধরে নিই আমরা। তাহলে লেখো ধরি, আমি এটা মুখে বলছি লিখেই দিই, ধরি, অঙ্কটা ভালো অঙ্ক, ধরি স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ, নৌকার বেগ কত বলছে, স্থির জলে নৌকার বেগ কত বলছে, x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা, ঠিক আছে? এখন বলছে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে, স্রোতের অনুকূলে যদি আমি দেখি, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে কিন্তু নৌকার বেগ কত হবে, স্রোত অনুকূলে নৌকার বেগ কত হবে, দেখো স্রোত অনুকূলে যখন আমি দেখবো তখন কিন্তু আমার স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, তাহলে কত হবে x প্লাস 2। আমি বললাম না স্রোতের অনুকূল মানে কি, স্রোত যেদিকে আমিও সেদিকে নৌকা নিয়ে সেদিকে যাচ্ছি, নৌকাতে একটা বেগ আছে, তখন স্রোতের বেগটাও অ্যাড হয়ে যাচ্ছে, একই একই হয়ে যাচ্ছে তো দুজনই, তাই না? তাই যোগ হয়ে যায়, তাই যোগ করলাম কিন্তু। আজ বলি আমি, যদি আমি বলি স্রোতের প্রতিকূলে কি হবে, স্রোতের প্রতিকূলে মানে এগেনস্টে নৌকার বেগ কত হবে, তাহলে x মাইনাস 2, এত কিন্তু কিলোমিটার পার ঘন্টা। আশা করি বোঝা গেল। এখন বলছে আমি স্রোতের অনুকূলে কতটা গিয়েছি, স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই 21 কিমি আবার ফিরে আসতে হবে। স্রোতের অনুকূলে যদি আমি 21 কিমি যাই, ভালো করে বুঝবে, স্রোতের অনুকূলে 21 কিমি যেতে যে সময় লাগবে, স্রোতের অনুকূলে 21 কিমি যেতে, 21 কিমি যেতে সময় লাগে, সময় কতটা লাগে দেখে নাও। দেখো স্রোত অনুকূলে আমি কতটা যাই, x প্লাস 2 কিলোমিটার পার ঘন্টা বেগে যাই আমি, তাহলে আমি 1 ঘন্টায় কতটা যাই, আমি বলতে পারি আমি x প্লাস 2 এত কিলোমিটার যাই আমি 1 ঘন্টায়, হ্যাঁ কিনা? তাই তো পেলাম এখান থেকে, তাই তো স্রোত অনুকূলে। তাহলে আমি 21 কিমি যেতে কত সময় লাগবে আমার, তাহলে কত হবে 21 বাই x প্লাস 2 এত ঘন্টা, তাই তো? তাই তো লাগা উচিত, কত হবে তাহলে 21 বাই x প্লাস 2 এত ঘন্টা। এইরকম ভাবে যদি বলি আমি স্রোতের প্রতিকূলে, ভালো করে দেখে নাও, স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগে, কতটা সময় লাগবে, কতটা সময় লাগবে, তাহলে এটা দেখে নাও কত সময় লাগে, কত সময় লাগবে সেটা হচ্ছে দেখো x মাইনাস 2 ছিল, তাহলে এখানেও মাইনাস 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত হবে 21 বাই x মাইনাস 2 এত ঘন্টা, ঠিক আছে? এত ঘন্টা সময় লাগে, বোঝা গেল কি করলাম? তাহলে স্রোতের অনুকূলে আমার যেতে কতটা সময় লাগছে, স্রোতের অনুকূলে আমার যেতে সময় লাগছে এই সময়টা, স্রোতের প্রতিকূলে যেতে আমার এই সময় লাগছে। এখন বলছে আমি এই যাতায়াত যেতে এবং আসতে আমার মোট 10 ঘন্টা সময় লেগেছে, তার মানে আমার যেতে লেগেছে এই ঘন্টা, আসতে লেগেছে এই সময়টা, তাহলে আমি করতে পারি অ্যাকর্ডিং টু কন্ডিশনে কি করতে পারি, 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 10, মানে দুটো সময় অ্যাড হয়ে যাবে, দুটো সময় যোগ করতে হবে যাওয়ার এবং আসা মিলে,
তাহলে এখানে দেখো লসাগু কত হবে, লসাগু হবে তোমার x প্লাস টু আর x মাইনাস টু। যদি লসাগু হয় তাহলে x প্লাস টু কে এটাকে যদি x প্লাস টু দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে x মাইনাস টু, তাহলে কত হবে 21x মাইনাস 21 দুগুণ 42 প্লাস আমি যদি এটাকে টোটালটা যদি x মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে x প্লাস টু পড়ে থাকবে, তাহলে এখানে হবে 21x আর এখানে হচ্ছে প্লাস 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 21 দুগুণ 42। দেখে নাও প্লাস মাইনাস 42 প্লাস 42 কেটে গেল সমান সমান 10 ছিল। তাহলে 21 কত হচ্ছে, মোট উপরে 42x হচ্ছে, তাই তো? তাহলে উপরে হচ্ছে কত 21 42x, তলায় কত হবে দেখো, দেখো a প্লাস b a মাইনাস b এর সূত্র, সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার, a মানে এখানে x স্কয়ার আর b মানে কত 2 এর স্কয়ার মানে 4 ইকুয়াল টু 10, তাই তো? এবার তুমি এখানে যেটা করতে পারো গুণ করতে পারো, ঠিক আছে? বা এখানে উপর উপর কাটাকাটিও করা যেতে পারে, 5 দুগুণ 10 21 দুগুণ কত 42, তাই তো? এবার কোনাগুনি গুণ করে দাও, কোনাগুনি গুণ করে কত হবে 5x স্কয়ার, তাই তো? 4 5 কত প্লাস 20 ইকুয়াল টু কত 21 কে 21, বোঝা গেল? এটা যদি আমি লিখি তাহলে দেখো প্লাস 21 এই পাশে আইলে কি হবে সমান সমান এই পাশে আইলে মাইনাস 21 হয়ে যাবে, আর ওই সমান সমান 0 হয়ে যাবে, তাহলে যোগ বিয়োগ করলে কত হবে 5x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 5x স্কয়ার মাইনাস 1 এটাই কিন্তু আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? আর এখানে শুধু 21 হবে না, এখানে একটু ভুল লেখা হয়ে গেছে, ওই জন্য এই উত্তরটা একটু ভুল এসছে। দেখে নাও 4 5 20 ছিল সমান সমান কত হবে, এখানে 21x হবে, এক্সট্রা যেটা ভুলে গেছিলাম, ঠিক আছে? সেই এক্সট্রা যদি এই পাশে আসে তাহলে কত হবে 5x স্কয়ার মাইনাস 21x প্লাস 20, এটা ইকুয়াল টু 0, এবং এটাই তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল? এটাই কিন্তু আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল? দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে, 6 দাগের অঙ্ক বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে হচ্ছে মহিম অপেক্ষা মাঝিদের, কি বলছে আমাদের বাড়ির পাশে বাগান আছে, বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, কারণ মহিম যে যতক্ষণে করবে মজিদের তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে? এখন বলছে তারা উভয় যদি একসঙ্গে করে 2 ঘন্টায় কাজ শেষ করতে পারে, আর দুজন যদি মহিম আর মজিদ যদি একসঙ্গে কাজ করে তাহলে কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমি ধরে যে মহিম কাজটি করে কতক্ষণ x ঘন্টায়, ধরে নিলাম যে মহিম, ঠিক আছে, মহিম কাজটি করে x ঘন্টায়, x ঘন্টা সময় লাগে মহিমের, ঠিক আছে? তাহলে মজিদের কতক্ষণ লাগবে, মজিদের কতক্ষণ লাগবে, আচ্ছা মজিদ তো উপরে লিখি জায়গা এমনি শর্ট, তাই না? মজিদের কতক্ষণ লাগবে, মজিদের লাগবে কিন্তু x প্লাস 3 ঘন্টা বেশি বলেছে ওর থেকে, তাই তো? 3 ঘন্টা বেশি, তাহলে x প্লাস 3 এত ঘন্টা সময় লাগবে মজিদের। এর যদি x ঘন্টা লাগে তাহলে মজিদের লাগবে কিন্তু কতক্ষণে x প্লাস 3 ঘন্টা বেশি, অর্থাৎ x প্লাস 3 ঘন্টা লাগবে। এখন বলছে মহিম 1 ঘন্টায় কতটা কাজ করে, মহিম তো টোটাল কাজ করে যে দেখো মহিম কি বলেছে যে কোনো একটা কাজ করতে মহিমের সময় লাগে 3 ঘন্টা, এই x ঘন্টা, তার মানে কি আমি ধরলাম এক অংশ কাজ, মানে মহিম এক অংশ কাজ সম্পূর্ণ কাজ করে, এক অংশ কাজ করে কতক্ষণে x ঘন্টায়, কথাটা ঘুরিয়ে বলো যে x ঘন্টায় কাজ করে এক অংশ, তাই তো? x ঘন্টায় যদি এক অংশ কাজ করে তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে মহিম 1/x অংশ, হ্যাঁ কিনা? তাহলে মহিম, ঠিক আছে, 1 ঘন্টায় কতটা কাজ করছে, যে তোমার 1/x এত অংশ কাজ করছে। আর মজিদ কতটা কাজ করছে ওই সময়, মজিদ 1 ঘন্টায় কতটা কাজ করে, 1 ঘন্টায় কাজ করে, দেখো ও যদি 1 ঘন্টায় ওর কতটা কাজ করবে, এর 1 অংশ কাজ করতে সময় লাগে x প্লাস 3 ঘন্টা, তাই তো? এটাকে ঘুরিয়ে বললে কত হবে যে x প্লাস 3 ঘন্টা, তাই তো, কাজ করে x প্লাস 3 ঘন্টায় কাজ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় কাজ করবে x প্লাস 3 এত অংশ, তাই তো? x প্লাস 3 এত অংশ, তাই তো? তাহলে মজিদ 1 ঘন্টায় কাজ করবে 1/x প্লাস 3 এত অংশ, বোঝা গেল? তাহলে মহিম কতটা কাজ করছে 1/x অংশ, মজিদ কতটা কাজ করছে 1/x প্লাস 3 অংশ। তাহলে দুজন যদি একত্রে কোনো একটা কাজ করে তাহলে দুজন একত্রে কাজ করে মানে কি, দুজন একত্রে 1 ঘন্টায় কাজ করে, তাহলে একত্রে দেখো
একত্রে 1 ঘন্টায় কতটা কাজ করবে, এই কাজ আর এই কাজ যোগ হয়ে যাবে, যে 1/x প্লাস 1/x প্লাস 3 এত অংশ, তাই তো, এত অংশ কিন্তু কাজ করবে। এখন শর্ত অনুসারে কি বলছে, শর্ত অনুসারে বলছে যে তারা যদি উভয় একসঙ্গে কাজটি করে তাহলে 2 ঘন্টায় কাজটি শেষ করতে পারে, তাই তো। তাহলে উভয় যদি দেখো তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করছে, এই পরিমাণ কাজ করছে, 2 ঘন্টায় কতটা কাজ করবে, যদি 2 ঘন্টায় কতটা কাজ করবে, তাহলে বলছে 2 ঘন্টায় তারা কাজ করবে কিন্তু এর দ্বিগুণ কাজ করবে, তাহলে 2 গুণ হয়ে যাবে, 2 × 1/x প্লাস 1/x প্লাস 3 এত অংশ কাজ করবে 2 ঘন্টায়, তাই তো। অ্যাকচুয়ালি এখানে বলেছে দেখো 2 ঘন্টায় তারা সম্পূর্ণ কাজটি করতে পারে, দেখো লেখা আছে যে 2 ঘন্টায় তারা কি করে, যে কাজটি শেষ করতে পারে। শেষ করা মানে কি, মোট কাজ তো আমার 1 অংশ ছিল, তাহলে এই 1 অংশ কাজটা, এই যে 1 অংশ লিখেছিলাম প্রথমে, তাহলে এই 1 অংশ কাজটা কিন্তু কমপ্লিট হবে। অর্থাৎ আমি শর্ত অনুসারে করলে কি করব দেখে নাও, যদি আমি শর্ত অনুসারে লিখি তাহলে আমি কি লিখবো, এই অঙ্কগুলো একটু খটোমটো টাইপের, এগুলো কিন্তু মাথা ঠান্ডা করে দেখে নেবে, পারলে ভিডিও পজ করে দেখবে। তাহলে আমি কি বলতে পারি, 2 × 1/x প্লাস 1/x প্লাস 3 এটা ইজ ইকুয়াল টু কিন্তু 1 অংশ হয়ে গেল। তাহলে তুমি কি করবে, দুইটাকে ওই পাশে তাড়িয়ে দেবে, দুইটাকে তাড়িয়ে দাও, 2 চলে গেল ওই পাশে, ঠিক আছে। এখানে লসাগু করলে কত হবে, x × x প্লাস 3 হচ্ছে, তাই তো। উপরে কত হবে, তাহলে ওটা হবে x প্লাস 3 প্লাস x, ঠিক আছে। তাহলে উপরে কত হচ্ছে 2x প্লাস 3, উপরে কত হবে 2x প্লাস 3, তলায় কত হচ্ছে x গুণ করলে x স্কোয়ার, তাই তো, প্লাস কত হবে 3x, এর সঙ্গে x গুণ করলে 3x ইকুয়াল টু 1/2, কোনাকুনি গুণ করে, এটাকে কোনাকুনি গুণ করলে কত হবে x স্কোয়ার প্লাস 3x সমান সমান 2 দুগুণ 4x প্লাস 3 দুগুণ 6। এখন এই প্লাস 4x এদিক চলে আসলে x স্কোয়ার দেখো প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, যোগ বিয়োগ করলে x স্কোয়ার মাইনাস 4x থেকে প্লাস 3x বাদ যাচ্ছে, তাহলে মাইনাস 1x থাকবে মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এই কিন্তু আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই আমাদের কি একচল বিশিষ্ট দ্বিঘাত কিন্তু সমীকরণ, ঠিক আছে। তাই আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি অঙ্কগুলো বোঝা যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, নেক্সট দেখো 6 দাগে কি বলছে, 6 দাগের 7 কি বলছে, 6 দাগের 7 বলছে, খুব ভালো একটা অঙ্ক এটা, এটা কিন্তু মাধ্যমিকেও একবার এসেছিল 2018 সালে। কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, ঠিক আছে। কি বলেছে, যে একটি 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তুমি ধরে নাও একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাই তো। তার মানে কোনটা বেশি, একক স্থানীয় অঙ্কটা বেশি, দশক স্থানীয় অঙ্কটা কম, তাই দশক স্থানীয় অঙ্কটা ধরে নেব আমরা। ধরি দশক স্থানীয় অঙ্কটি, দশক স্থানীয় অঙ্কটি, স্থানীয় অঙ্কটি কত হবে, দশক স্থানীয় অঙ্কটি সমান সমান x, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, ওর থেকে 6 বেশি বলেছে, তাই তো, তাহলে x প্লাস 6 বোঝা গেল। এখন তাহলে সংখ্যাটা কত হবে দেখে নাও, সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ এখানে, সংখ্যাটি কত হবে, সংখ্যাটি দেখো একক স্থানীয় দশক স্থানীয় মানে কত, একক দশক, একক দশক, একক মানে 1 আর দশক মানে 10, অর্থাৎ এখানে যাই বসবে না কেন মনে করো 21, তাই তো। তাহলে এখানে 2 এখানে 1 হবে, কিন্তু মনে রাখবা 21টা কি করে হয় দেখো 2 গুণ 10, এটা গুণ হয়ে যাচ্ছে ইনটু 1 গুণ 1, মাঝখানে প্লাস চিহ্ন, 20 প্লাস 1 তাই কিন্তু 21 হয়, বোঝা গেল। 21টা কি করে আসে, তাহলে আমাদের মনে রাখতে হবে দশক স্থানীয় যে সংখ্যা থাকবে সেখানে কিন্তু তার সঙ্গে 10 গুণ হয়, আর একক স্থানীয় অঙ্ক যে থাকবে তার সঙ্গে 1 গুণ হয়, ঠিক আছে। তাই যদি হয় তাহলে চলো দেখা যাক যে আমাদের এই দশক স্থানীয় অঙ্ক কত বলেছে, দশক স্থানীয় অঙ্ক বলেছে x, আর একক স্থানীয় অঙ্ক কত বলেছে x প্লাস 6, তাহলে এর সঙ্গে কত গুণ হবে 1 গুণ হবে, আর এর সঙ্গে কত গুণ হবে 10 গুণ হবে, প্লাস কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে সংখ্যাটা কত 10x, লেখো 10x প্লাস কত হবে x প্লাস 6, তাহলে x প্লাস 6, তার মানে 10x আর একটা x মানে 11x প্লাস 6, সংখ্যাটা কত তাহলে 11x প্লাস 6, বোঝা গেল। এখন বলেছে যে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে এই যে সংখ্যা বেরিয়ে গেল, কারণ অঙ্কদের গুণফল মানে কি এটা এবং এটার গুণফল, শর্ত অনুসারে তাহলে করো, করে দাও কি তাহলে শর্ত মুছতে হবে, এটা শর্ত অনুসারে কি হবে তাহলে দেখে নাও, শর্ত অনুসারে অ্যাকর্ডিং টু কন্ডিশন,
বলছে অঙ্কদের গুণফল মানে এইটা এবং এটার গুণফল x ইন্টু এক্স প্লাস 6 এর গুণফল বলছে অঙ্কদের গুণফল, তাহলে সংখ্যাটির চেয়ে সংখ্যা কত হয়েছে, সংখ্যা হয়েছে কত 11x মাইনাস প্লাস 6 হয়েছে, এর থেকে কত বলছে 12 কম, তাহলে এর থেকে 12 কিন্তু বিয়োগ যাবে। ঠিক আছে, এর থেকে কিন্তু 12 বিয়োগ যাবে, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ঠিক আছে, তাহলে দেখো গুণ করলে কত হবে, x গুণ করলে x স্কয়ার প্লাস কত 6 এর সঙ্গে x গুণ করলে 6x সমান সমান 11x, এটা যোগ বিয়োগ করলে মাইনাস 6, 12 থেকে 6 বাদ দিলে 6 হয়, বড়টাকে মাইনাস, তাই মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, 11x এই পাশে 6 ওই পাশে আসবে, কত হবে দেখো x স্কয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মানে দেখো 6x থেকে 11x থেকে 6x বাদ যাবে মানে 5x হবে, এখন বড়টাকে মাইনাস, তাই মাইনাস চিহ্ন, প্লাস 6 ইকুয়াল টু 0। এটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটা উত্তরে জানতে চাইছিল। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তার নেক্সট অঙ্ক কি বলছি দেখো 8 দেখো, এবং এটা আমাদের লাস্ট অঙ্ক। ঠিক আছে, তাহলে লাস্ট অঙ্ক কি বলছে যে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত যে আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, বলছে ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ কিলোমিটার। তাহলে কি বলেছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটা আয়তকার খেলার মাঠের বাইরের চারপাশে। তাহলে এই যে তোমার খেলার মাঠ, ভালো করে বুঝবে, এই খেলার মাঠ এর বাইরের চারপাশে একটা রাস্তা আছে, এই যে বাইরের চারপাশে একটা রাস্তা আছে, রাস্তা কোনটা, মনে করো এটা হচ্ছে রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা। ঠিক আছে, এই খেলার মাঠের বাইরের চারপাশে একটা রাস্তা আছে। এখন বলছে সমান চওড়া, মানে সব দিকে সমান চওড়া কিন্তু রাস্তাটা। ঠিক আছে, যেমন রাস্তার ক্ষেত্রফল কত 450, এই রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে 450। কি করে পেতে পারি দেখো, আমার কিন্তু এটা বলেছে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রশস্ত বলে দিয়েছে, কিন্তু একটা জিনিস আমার এখানে বলে দেয়নি, কি বলতো, যেটা বলে দেয়নি সেটা হচ্ছে মানে এই বাইরের যে মাঠের রাস্তা সহ মাঠের জমির যে দৈর্ঘ্য এবং রাস্তা সহ জমির যে প্রস্থ, সে কিন্তু আমার তার পরিমাপটা বলে দেয়নি। আমি ধরে নিলাম রাস্তাটি চওড়া x মিটার, আমি ধরে নিলাম রাস্তাটি, ভালো করে দেখে নাও, ধরি রাস্তাটি চওড়া x মিটার। ঠিক আছে, রাস্তাটি চওড়া x মিটার। এখন যদি আমি ভেতরের ক্ষেত্রফলটা বের করি, শুধু মাঠের ক্ষেত্রফলটা যদি বের করি কত হবে, তাহলে সেটা 45 গুণ 40, তাই তো, তাই মাঝখানে লিখে দিচ্ছি 45 গুণ 40, কোনটুকুর, শুধু মাঠটুকুর ক্ষেত্রফল, ভালো করে বুঝবে 45 গুণ 40 শুধু মাঠটুকু। তাহলে আমি যদি বাইরের ক্ষেত্রফল বের করতে চাই, বাইরের এই রাস্তা সহ জমি, মানে রাস্তা সহ জমির ক্ষেত্রফল যদি বাহু যদি বের করতে চাই, দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে দেখো এই যে বাহুটা আছে না, এই বরাবর যদি উপরে আমি উঠি, তাহলে তো এখানে টাচ করছে আর এখানে টাচ করছে, হ্যাঁ কি না, তাই না, তাহলে এটা কত, এটা তো 45, তাহলে এখান থেকে এইটুকু বলো 45, আমি ধরে নিয়েছি এই পাশটা x আর এই পাশটা x, তাহলে কত হবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত, এই বাহু দৈর্ঘ্য 45 প্লাস 2x। বোঝা গেল। একই রকম ভাবে চওড়ার ক্ষেত্রে যদি আমি দেখি, দেখো এখান থেকে যেটুকু চওড়া, আমি যদি এই বরাবর যাই, তো এখান থেকে এইটুকু চওড়া কিন্তু একই, তাই তো, এটা কত 40, এখানে কত x, এখানে কত x, দুই দিকে x, তাহলে কত হবে 40 প্লাস 2x। ঠিক আছে, মানে রাস্তা সহ জমি, এখন আমার যদি রাস্তার ক্ষেত্রফল বলে দেওয়া থাকে, তাহলে আমি যেটা করতে পারি, রাস্তা সহ জমি মানে টোটাল জমির ক্ষেত্রফল বের করে যদি মাঠের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে পড়ে থাকবে কিন্তু রাস্তার ক্ষেত্রফল। বোঝা গেল, আমি কি বললাম, আমি টোটাল রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করবো, তার থেকে আমি রাস্তার জমির ক্ষেত্রফল বাদ দেবো, দিলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে জমির ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকে, তাই তো। তাহলে এখন যদি রাস্তা সহ জমির ক্ষেত্রফল বের করি, তাহলে এটা গুণ এটা হবে, তাহলে কত হবে, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন করে দিচ্ছি একেবারে, কত হবে 45 প্লাস 2x, এর সঙ্গে গুণ হবে কত 40 ইন্টু 2x। ঠিক আছে, এটা থেকে আমি বাদ দেবো কোনটা, থেকে বাদ দেবো কিন্তু 45 গুণ 40 ইজিকল টু কত হবে 450। বোঝা গেল, ইজিকল টু কত হবে 450। তাহলে গুণ করো, তাহলে প্রথমে গুণ করলে কত হবে 45 গুণ 40, গুণ আকারেই থাকে এটা, প্লাস, এটাকে ব্র্যাকেটে রেখে দাও। ঠিক আছে, প্লাস কি হবে 45 দুগুণ কত, 45 দুগুণ, এটা যোগ চিহ্ন হবে, 45 দুগুণ কত 90x। ঠিক আছে, তারপরে কত হবে 40 দুগুণ 80x, তারপরে কত হবে 2 দুগুণ 4 মানে 4x স্কয়ার,
তাই তো মাইনাস, ও গুণ করতে হবে তো? না, গুণ করার দরকার নেই। -45 গুণ 40, ঠিক আছে, ইজিক্যাল টু 450। আর জিনিস দেখে নাও যে এটার আগে কিছু না, যে এই পুরো ব্র্যাকেটে প্লাস চিহ্ন আছে, এটাকে মাইনাস চিহ্ন, এই দুটো কেটে যাবে, সেম কিন্তু অপোজিট, তাই তো কেটে যাবে। তাহলে এখানে দেখো 4x স্কোয়ারটা আগে লেখো, তাহলে 4x স্কোয়ার, এখানে 90 আর 80, 90 আর 80 হচ্ছে 170, তাহলে প্লাস 170x মাইনাস 450 ইজিক্যাল টু 0। তুমি এটাকেও তুমি 41 দ্বিঘাত সমীকরণ বলতে পারো, চাইলে তুমি এখান থেকে আবার কমনও নিতে পারো, তুমি 4 কমন নিতে পারো, 4 কমন নিয়ে তুমি এখানে সমীকরণটাকে ছোট করতে পারো, ঠিক আছে। 4 কমন যাবে না, হয়তো 2 কমন যাবে, 2 কমন গেলে কত যাবে দেখো, 2 যদি কমন যায় তাহলে 2x স্কোয়ার হবে, প্লাস 170 এর মধ্যে কত, 50 আর 35 মানে 85, তাই তো, তাহলে কত হবে 85x মাইনাস 450 225, তাই তো, কত হবে 225 ইজিক্যাল টু 0। এই দুটো এই পাশে পাঠিয়ে দিলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225, এটা ইজিক্যাল টু কিন্তু 0, এবং এটাই তোমার 41 দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এটা তোমার কি 41 দ্বিঘাত সমীকরণ। এই ছিল আমাদের 1.1 এর অঙ্কগুলো। তোমরা যারা এই অঙ্কগুলো খাতায় তোলনি বা তোলার সময় পাওনি অঙ্কগুলো বোঝার জন্য, তাদের জন্য বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, আমাদের অবশ্যই একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ঠিক আছে, ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে গেলে তোমরা এই যে অঙ্কগুলোর পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রিন্ট করতে পারবে, সেটা কিন্তু হ্যান্ড রিটেন নয়, টাইপ করা, ঠিক আছে, তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি অঙ্কগুলো নিতে যাও পুরো 1.1 কোশ্চেন থেকে 1.1 কিন্তু দেওয়া আছে, ওখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও।